গাড়ি থেকে নেমে আমার চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে গেল আমার স্বামী অশ্রু। রুমে এসে ধাক্কা মেরে ফেলে দিল। আমি টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে খাটের কোণার সাথে বাড়ি খেলাম। মাথাটা ঝিমঝিম করছে, কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। আমি ছলছল চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা কি আমার সেই পুরনো অশ্রু? আমি তো এই অশ্রুর রূপ আগে কখনো দেখিনি। এই অশ্রুর সাথে তো আমি পরিচিত ছিলাম না। ফেরত এসে আমার মুখ চেপে ধরলো। তোর সাহস কি করে হয় আমার কথার অমান্য করার? তোকে আমি বলেছিলাম আমার সাথে চালাকি করবি না, তারপরও তুই আমার কথা শুনিসনি। বিন্দু, আমার রাগ ওঠেস না, আমার কথার উত্তর দে। আমি কিছু জিজ্ঞেস করেছি। রেগে প্লাস চিৎকার করে কথাটা বলল। আমি চোখের ইশারায় বুঝালাম আমার মুখ চেপে ধরে রাখলে আমি কিভাবে কথা বলবো। অশ্রু বিষয়টা বুঝে আমার মুখ থেকে হাতটা সরালো। আমিও টপক রাগ দেখিয়ে বললাম, খবরদার আমার গায়ে একদম হাত তুলবে না। দিন দুপুরে কি গাঁজা টাজা খেয়ে এসেছো নাকি? অশ্রু বলল, আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আমি বললাম, একদম তুই তুকারি করবে না, ভদ্রভাবে কথা বলো। আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? অশ্রু বলল, তুই আমায় ব্যবহার শিখাবি? আরে ভালো ব্যবহার তো কবেই করা ছেড়ে দিয়েছি। এবার বল, তোর সাথে ওই হোটেলের ওয়েটারের কি সম্পর্ক? তুই এত ওর সাথে হেসে হেসে কি কথা বলছিলি, আর কেনই বা বলছিলি? আমি বললাম, আশ্চর্য, আমায় তিনি আমার কুশল জিজ্ঞেস করছিল। আমরা প্রায় সেখানে যেতাম। এতদিন পর দেখে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছিল। কেউ কি ভালো মন্দ খবর নিতে পারে না? অশ্রু বলল, তাই বলে এত খুশি মনে উত্তর দিতে হবে? তুই জানিস না আমি তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে বলেছিলাম না কোনো ছেলের সাথে কথা না বলতে, তাদের থেকে 10 হাত দূরে থাকতে। আমি ছাড়া কোনো ছেলের সাথে কথা তো দূরে থাক, নিজের চেহারাটাও যেন তাদেরকে না দেখাতে। তা না করে তুই তার সাথে এত হেসে হেসে কথা বললি কেন? আর ওই ছেলেটা তোকে কেন বললো তোকে অনেক সুন্দর লাগছে? আমি বললাম, একটা মানুষকে সুন্দর লাগলে বলতেই পারে, তাই বলে এরকম ব্যবহার করতে পারো না তুমি আমার সাথে। অশ্রু বলল, তুই আমাকে ভুলভাল বুঝালি, আর আমিও বুঝে গেলাম। আমি তো অবুঝ, তোর দিকে কে কোন নজরে তাকাই সেটা আমি ভালো করেই বুঝি। ছোট বাচ্চা তো আমি, তাই না? আজ থেকে এই বাড়ি থেকে বের হওয়া তোর বন্ধ, যেতে হবে না আর কোথাও। আমি বললাম, আমার সাথে তুমি এমন করছো কেন? ভালোভাবে কথা বলো। অশ্রু বলল, তোর মতো মেয়ের সাথে আপাতত এর থেকে ভালো ব্যাপার আমার মুখে আসছে না। তুই কে রে যে তোর কথা আমার মানতে হবে? বিন্দু বলল, আমি তোমার স্ত্রী। চিৎকার করে কথাটা বলল। অশ্রু বলল, স্ত্রী? তুই আমার স্ত্রী? কথাটা বলে পাগলের মতো হাসতে লাগলো অশ্রু। মনে হচ্ছে আমি কোনো জোকস বা হাসির কথা বলেছি। আমি বললাম, এভাবে হাসছো কেন? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে কথাটা বললাম। অশ্রু বলল, আমি তোকে শুধু নামে বিয়ে করেছি, তুই কখনো আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। আমি মানি না তোকে, তুই তো শুধু টাকা চিনিস। আমি দেখবো তোর টাকার লোভ কোথায় গিয়ে থামে, তাই তো তোকে বিয়ে করেছি। আমি বললাম, কি বলছো তুমি অশ্রু? আরে ম্যাট, আমি টাকাকে ভালোবাসি। অশ্রু বলল, যা সত্যি তাই বললাম, একদম নেকা কান্না করবি না। তোর কান্নায় আমি গলছি না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বললো এটা অশ্রু? আমি টাকাকে ভালোবাসি? আমি দাঁড়ানো থেকে হাঁটু গেড়ে বসে পড়লাম। মুখটা এখনো হা করেই আছে। অশ্রু সেখান থেকে চলে গেল। আমি মুখ ডেকে কান্নায় ভেঙে পড়লাম। আমার এখন পুরো পৃথিবীর কাছে অসহায় লাগছে। এই মানুষটাকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম, আর সেও আমার জন্য কত পাগলামি করেছে তার কোনো হিসাব নেই। তার সাথে আমার 3 বছর রিলেশন। আমি বিন্দু ইসলাম। সো গাইস, গল্পটা কিন্তু মেয়ের দিক থেকে বলা হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা। বাবা মায়ের 2 মাত্র মেয়ের মধ্যে আমি বড় মেয়ে। মাত্র 1 মাস আগে অশ্রু আমাকে বিয়ে করেছে, তার সাথে আমার বিয়ে হয়েছে। যদিও পারিবারিকভাবে নয়, অশ্রু জোর করে আমাকে তুলে এনে বিয়ে করেছে। আমার স্বামীর পুরো নাম অশ্রু আহমেদ। বাবা মা কেউ নেই, আপাতত এইটুকু জানেন, বাকিটুকু পরে জানতে পারবেন। গল্পের সাথেই থাকুন। একটু আগে ঘটনা নিশ্চয়ই কিছুই বুঝতে পারেননি কেউ। সবকিছু বুঝতে হলে আমাদের ঘুরে আসতে হবে ঘন্টাখানিক আগে। অশ্রু ও বিন্দু দুজনেই স্বামী স্ত্রী। আজ ওদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। হঠাৎ দুপুরে অশ্রু এসে বলল বাহিরে লাঞ্চ করবে। বিন্দুও খুশি মনে রাজি হয়ে গেল। দুজনেই তৈরি হয়ে বাইরে বের হয়ে গেল। বিন্দুর এক পছন্দের রেস্টুরেন্টে চললো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন অশ্রু বিল দিতে গেল, বিন্দু দাঁড়িয়ে আছে একা। তখনই সেই রেস্টুরেন্টের একজন ওয়েটার, যে কিনা বিন্দুদের পারিবারিকভাবে চেনা ছিল, অনেকদিন পর দেখা হতেই সে বিন্দুর সাথে ভালোভাবে কথা বলছিল। বিল দিয়ে অশ্রু যখন বিন্দুর দিকে তাকালো, ছেলেটাকে দেখে তারপর তার মাথায় যেন রক্ত উঠে গেল। যখন শুনলো ছেলেটা বিন্দুকে বলছে আজ তাকে খুব সুন্দর লাগছে, সেটা শুনে অশ্রুর মাথায় যেন রক্ত উঠে গেল। সেখান থেকে বিন্দুকে হাত টানতে টানতে গাড়িতে নিয়ে এলো। তারপরের ঘটনা তো আপনাদেরকে আগেই বলেছি। বর্তমানে অশ্রু বারান্দায় দাঁড়িয়ে আছে, একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। অশ্রু বলল, কতটা ভালোবাসি বিন্দু তোমায় আমি, তুমি কি বুঝতে পারো না? কিন্তু তুমিও যে সবার মতো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমি অন্য মেয়েদের মতোই টাকা চেয়েছিলে, তাই আমিও টাকা বানানোর মেশিন হয়ে গেছি। টাকা আমি তোমার পায়ে ঢেলে দিব, আমিও দেখবো তুমি এত টাকা দিয়ে কি করবে।
যেমন তোমার বাবার মুখে টাকা ছুঁড়ে মেরে তোমায় তুলে এনে বিয়ে করেছি, তেমনি তোমার মুখে টাকা ছুঁড়ে মেরে তোমাকে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু তা আর পারলাম না। কি করব বলো, বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আজও যে আমি তোমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আমার বুকের বাপাসটা পরে ছারকার হয়ে যায়, চোখ থেকে 2 ফোঁটা অশ্রুবিন্দু ঝরে পড়ল। হঠাৎ করে চোখ মুখ রক্ত করে অশ্রু বলল, না না, আমি তোমায় ভালোবাসবো না, তোমায় শুধু কষ্ট পেতে হবে। আমি যেই দহনে এই 4 মাস ঝুলেছি, ঠিক সেই দহনে তোমাকেও পড়তে হবে। আজ আমার এই ভয়ঙ্কর রূপের পিছনে শুধু একমাত্র দায়ী তুমি। আমার খারাপ হতে যাওয়ার জন্য তুমি দায়ী, সবকিছুর পেছনে তুমি দায়ী। তুমি তো টাকাকে ভালোবাসো, তাই আমিও টাকার জন্য নিজের জীবন বাজি রেখেছি। আমি খারাপ হয়েছি শুধু তোমার কারণে, তাই তোমায় ভালো থাকতে দিব না, আমি কখনোই দিব না। সব কেড়ে নিব তোমার কাছ থেকে, সবার থেকে দূরে সরিয়ে দিব, যেমনটা তোমার পরিবারকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। তিল তিল করে বুঝিয়ে দিব আমি এই 4টা মাস কি করে তুমি হীনা কষ্টে থেকেছি। পুরনো অনেক কথা ভাবতে ভাবতে কখন যে বিন্দু ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। হঠাৎ মনে হলো গায়ে ঠান্ডা জাতীয় কিছু একটা পড়লো। ঘুমের ঘরে মনে হচ্ছে আমি ঠান্ডা পানির সমুদ্রে তলিয়ে যাচ্ছি। চোখ খুলে দেখলাম সারা শরীর ভেজা, অনেকটা শীতও লাগছে। এত পানি কোথা থেকে এলো? চোখ খুলে দেখি অশ্রুর হাতে বালতি। বুঝতে আর বাকি রইল না এটা ওর কাজ। বরফ পানি আমার শরীরে ছুঁড়ে মেরে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে অশ্রু। আমি বললাম, ঠান্ডা পানি দিয়ে আমাকে ভিজিয়ে দিলে কেন? অশ্রু বলল, নবাবজাদির মতো যে ঘুমিয়ে আছো, রান্না কে করবে? আমি বললাম, তুমি সেটা আমাকে ভালোভাবে ঘুম ভাঙিয়ে ডেকে বলতে পারতে, এভাবে ঠান্ডা পানি ছুঁড়ে মারার কোনো রিজন হয় না। অশ্রু বলল, কি করব না করব সেটা তোমার না জানলেও চলবে, উঠে জামা কাপড় পাল্টে রান্না করো। আমি বললাম, আমার জানা মতো তুমি তো রাতে খাও না। অশ্রু বলল, হ্যাঁ খাই না, তবে আজকে খাবো, জলদি রান্না করতে যাও, দ্বিতীয়বার যাতে বলতে না হয়। আমি কিছু বললাম না, জানি এসব আমাকে কষ্ট দেওয়ার জন্য করছে। হিমশীতল ঠান্ডা পানি পুরো শরীর ভিজেছিল, এখনো শীত শীত করছে। কে জানে ঠান্ডা জরবা দিয়ে বসি কিনা। নিজের জন্য 1 কাপ চা ও আরেক কাপ চা অশ্রুর জন্য করে রুমে ঢুকলাম। অশ্রু বারান্দায় বসে আছে। আমি বললাম, নাও চা। অশ্রু বলল, আমি কি আনতে বলেছি? আমি বললাম, না বলনি, আজ একটু শীত শীত লাগছে, তাই ভাবলাম একটু চা করি, দুজনে একসাথে পান করব। অশ্রু বলল, আমার জন্য এত আগলা দরদ তোমার না দেখালেও চলবে, আমি এখন চা খাবো না, নিয়ে যাও। আমি বললাম, তুমি তো আমার হাতের তৈরি চা খুব পছন্দ করো, আমিও সেজন্যই নিয়ে এলাম। অশ্রু বলল, বললাম না আমার জন্য এত আগলা দরদ দেখাতে হবে না, আমি তোমাকে সহ্য করতে পারি না, এসব ন্যাকামো অন্য কোথাও দেখিও। রেগে প্লাস চিৎকার করে কথাটা বলল। আমি বললাম, তুমি শান্ত হও প্লিজ। অশ্রু বলল, কিসে শান্ত হব? এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হও, নয়তো কিন্তু আমি তোমাকে কি করব আমি নিজেও জানি না। আমি বললাম, আমার কথাটা তো পুরো কথাটা আমার বলা হলো না। এর আগে আমার হাতের থেকে কাপটা নিয়ে তারপর গরম চা আমার মুখের দিকে ছুঁড়ে মারলো। আমি হাত দিয়ে মুখটা আড়াল করায় মুখে পড়লো না, তবে কবজিটা জ্বলে যাচ্ছে। পুরো কাপের চা আমার হাতে পড়ছে, ভাগ্য ভালো মুখে লাগেনি। আমি ব্যথায় কুকড়ে উঠলাম। অশ্রু আমাকে না দেখে পাশ কাটিয়ে চলে গেল, হন হন করে বেরিয়ে গেল। রান্নাঘরে এসে বরফ নিয়ে বসে আছি। কিছু সময় রান্না করছি, আবার কিছু সময় বরফ তরি। হাতটা জ্বলে পড়ে যাচ্ছে, আগুনের সামনে থাকায় আরো বেশি জ্বলছে। আমার অশ্রুবিন্দুগুলো টপ টপ করে গাল বেয়ে নিচে পড়ে যাচ্ছে। রান্না প্রায় শেষের পর্যায়ে। অশ্রু তখন কোথায় বেরিয়ে গেছে কে জানে। যেখানে খুশি সেখানে যাক, আমার কি? আমার সাথে এরকম ব্যবহার কেন করো অশ্রু? আমার ভুল কোথায় সেটাও বলো না। কোন পাপের শাস্তি পাচ্ছি আল্লাহ? যেই অশ্রু আমার গায়ে একটা পিঁপড়া কামড় দিলে নিজে ব্যথা পেত, ব্যস্ত হয়ে পড়তো আমায় নিয়ে, আজ সে আমার সাথে এমন করছে। ওর বুকটা কি একটুও কাঁপলো না? এত পাষান্ত ও ছিল না। মাঝে মাঝে ইচ্ছা করে সব ছেড়ে চলে যেতে, কিন্তু কোথায় যাব? বাবার বাড়ির দরজা তো চিরদিনের মতো আমার জন্য বন্ধ হয়ে গেছে। আত্মহত্যা করা মহাপাপ, না হলে আমি সেটাই গ্রহণ করে নিতাম, তাও সম্ভব নয়। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আমি আর পারছি না। সবাই আমাকে ভুল বুঝছে কেন? আমার কিছুই ভালো লাগে না। কথাগুলো নিজের মনে মনে বিড়বিড় করে হু হু করে কেঁদে উঠল বিন্দু। নিজের আজ তার কাছে বড় অসহায় মনে হচ্ছে। জীবনটা কোথা থেকে কোথা টেনে আনলো। একটা ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল। সব স্বপ্ন ভরসা সবকিছুই একদম ধ্বংস হয়ে গেল। কোনো রকম রান্নাটা শেষ করে বিন্দু এসে শুয়ে পড়লো। শরীরটা ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসছে। অনেক রাত করে বাড়ি ফিরল অশ্রু। ওর কাছে চাবি আছিল একটা এক্সট্রা। সদর দরজা দিয়ে চাবি দিয়ে ঘরে ঢুকলো। রুমে এসে দেখলো বিন্দু গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে, ঘুমের ঘরে কাঁপছে। অশ্রু সামনে গিয়ে বিন্দুর কপালে হাত রাখলো। অশ্রু বলল, যা ভেবেছি তাই, শরীরে জ্বর পড়ে যাচ্ছে, হাতটাও তো ফুসকা পরে লাল হয়ে আছে। আজকে একটু বেশি রুট ব্যবহার করে ফেলেছি, এমনটা করা আমার মোটেও উচিত হয়নি। শত হোক আমি এখনো তোমাকে ভালোবাসি, আমি না চাইলেও পুরনো কথাগুলো মনে করে তোমাকে কষ্ট দিয়ে ফেলি। আই এম সরি মাই ডিয়ার, আই রিয়েলি লাভ ইউ। তুমি যে আমার অশ্রুবিন্দু,
কেন করলে তুমি আমার সাথে এমন? তোমাকে নিয়ে তো আমি ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি এসব আমার সাথে কেন করলে? এসব মনে করে লাভ নেই, নিশ্চয়ই রাতের খাবার খাইনি। তখন ঠান্ডা পানি ছুঁড়ে মারা আমার একদমই ঠিক হয়নি, অনেক জ্বর এসেছে, কপালে হাত রাখা যাচ্ছে না। কারবার থেকে কম্বল নামিয়ে গায়ে জড়িয়ে দেই। কারবার থেকে কম্বল নামিয়ে বিন্দুর গায়ে জড়িয়ে দিল। ড্রয়ার থেকে একটা পোড়া গায়ের মলম বের করে বিন্দুর হাতে আলতো করে লাগাতে শুরু করলো। খুব সাবধানে ফু দিয়ে মলম লাগাচ্ছে অশ্রু, হাতে যাতে তার প্রিয়সী ব্যথা না পায় আর তার ঘুম যেন না ভেঙে যায়, তাই আস্তে আস্তে লাগাচ্ছে। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে ওর হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। মাথায় প্রচন্ড ব্যথা করছে, তাই চাইলেও তাকিয়ে দেখতে পারলো না কে করছে এটা। ফ্রেশ হয়ে আসতেই অশ্রুর ফোনে কল এলো। এক পলক বিন্দুর দিকে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে ফোনটা বের করে বারান্দায় চলে গেল। কলটা করেছে ওর পার্টনার মাসুদ। অশ্রু বলল, কি খবর বল। মাসুদ বলল, আজকে একটা বড় ডিল পেয়েছি। অশ্রু বলল, কিসের ডিল? মাসুদ বলল, আজকে একজনকে মার্ডার করতে হবে, নগদ 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দিবে। অশ্রু বলল, কখন করতে হবে? মাসুদ বলল, আজকে রাতের মধ্যেই। অশ্রু বলল, তাহলে ডিল ক্যান্সেল করে দে, আজকে রাতে কোথাও বের হব না, বাসায় থাকতে হবে। মাসুদ বলল, কি বলছিস তুই? এতগুলো টাকা হাতছাড়া করব? বাসার কাজ পরে করিস, আজকে চলে আয়, 10 লাখ টাকা পেয়ে গেলে 2 সপ্তাহ ঘরে বসে থাকতে পারবো। অশ্রু বলল, আমি বলছি না মানা করে দিতে? ব্যাস, একবারের কথা যেন 2বার না বলতে হয়। তুই ভালো করেই জানিস আমি একবারের কথা 2বার বলতে পছন্দ করি না। মাসুদ বলল, কিন্তু এতগুলো টাকা? আমি বললাম, আমি কাজটা করতে পারবো না, কালকে হলে বলিস করে দিব, আজকে করতে পারবো না। তবে আজকে আমার পক্ষে কিছুতেই করা সম্ভব না। মাসুদ বলল, আমি বলছি কি। মাসুদের পুরো কথাটা শেষ হওয়ার আগে অশ্রু কলটা কেটে দিল, ফোন অফ করে দিল। আজ কোথাও বের হবে না। বিন্দুকে এই অবস্থায় রেখে কোথাও যেতে মনটা সায় দিচ্ছে না। শান্তশিষ্ট ভদ্র ছেলে অশ্রু আহমেদ আজ প্রফেশনাল সিরিয়াল কিলার। টাকার বিনিময়ে মানুষ খুন করে। যে ছেলেটা মাসখানেক আগে ফল কাটার ছুরি ধরতেও ভয় পেত, আজ তার কাছে অবৈধ রিভলভার আছে। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? তবে জীবন নামক তরিটা কখন কোথায় গিয়ে ভিড়ে যায় কেউ বলতে পারে না। বারান্দা থেকে 2টা সিগারেট টেনে রুমের ভিতরে ঢুকলো অশ্রু। বিন্দু ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে, জলপট্টি দিয়ে দিল অশ্রু। একবার চেয়েছিল বিন্দুকে ডেকে খাবার খাওয়াতে, কিন্তু 2-3বার ডাকও দিয়েছিল, কিন্তু বিন্দু কোনো উত্তর দেয়নি, তাই ওকে ডিস্টার্ব করলো না অশ্রু। কম্বলে নিচে গিয়ে বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়লো। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, অনেকদিন ধরে বৃষ্টিতে ভেজা হয় না। অবশ্য বৃষ্টি আমার পছন্দ না। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছি, পুরো আকাশটা ঘন কালো হয়ে আছে, ঠিক আমার জীবনের মতো। অশ্রু বাড়িতে নেই, সারা বাড়িতে আমি একা। আমি জানি না অশ্রু কি কাজ করে। যার কাছে মাসে চলার মতো টাকা থাকতো না, আজ তার কাছে নিজস্ব 2তলা বাড়ি আছে, গাড়ি আছে। তবে আমি এতটুকু জানি, কোনো ভালো কাজ করে না। ভালো কাজ করলে মাত্র 4 মাসের মধ্যে এত কিছু করা সম্ভব নয়। কিছু সময় পর সদর দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম, বুকটা ধুক করে উঠল। আমি বললাম, এই ঘরবর্ষণে কে এলো? আমাকে কেউ মেরে ফেলে গেলেও তো কেউ খবরও পাবে না। দরজাটা কি খুলবো নাকি খুলবো না? যদি কেউ খারাপ উদ্দেশ্যে আসে তখন আমি কি করব? বাসায় আমি ছাড়া তো কেউ নেই। দূর, মাথা কাজ করছে না। মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বিন্দু দরজার সামনে গেল। বেশ কয়েকবার কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কে আছে সেখানে? বিন্দুর মনে হলো অশ্রুর গলা, তাই জলদি করে দরজা খুলে দিল। দরজা খুলে আমি দেখি অশ্রু পুরা চুপচুপে ভিজে আছে, বৃষ্টিতে ভিজে একাকার। আমি বললাম, এ কি, তুমি তো দেখছি কাক ভেজা হয়ে আছো, জলদি করে রুমে আসো, নয়তো ঠান্ডা জরবা দিয়ে বসবে। এত ভিজে আসতে বলেছে কে? রাস্তায় একটু অপেক্ষা করতেই তো পারতে, বৃষ্টি কমলে চলে আসতে। দেখো দেখি কি অবস্থা, নিজের একটু খেয়ালও রাখতে পারো না? হা করে কি দেখছো আমার দিকে? বৃষ্টির মধ্যে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? অশ্রু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখ মুখ বলছে আজও অনেক অসহায়। হঠাৎ আমায় অবাক করে দিয়ে ভিজা শরীরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, কাঁধে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠলো। আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, অশ্রু কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমায় বলো কি হয়েছে? এই অশ্রু। অশ্রু অশ্রু বলল, সরি জান পাখি, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে না জেনে কতটা কষ্ট দিয়ে ফেলেছি, আমায় মাফ করে দিও প্লিজ। আমি বললাম, কি হয়েছে বলো তো, নয়তো আমি বুঝবো কি করে? অশ্রু বলল, আমি তোমাকে ভুল বুঝেছি এতদিন, আমাকে ভুল বোঝানো হয়েছে। আমি সঠিক কথা না জেনে তোমার উপর অবিচার করেছি। আমাকে তুলে একটা ছেলের সাথে এডিট করা ছবি দেখিয়েছিল, যেটা দেখে আমি বিশ্বাস করে নিয়েছিলাম তোমার নামে অনেক আজেবাজে কথা বলেছে। আমি প্রথমে বিশ্বাস না করলেও ওই এডিট করা ছবি দেখাই, আর আমিও বোকার মতো বিশ্বাস করে নিয়েছিলাম। আমি বললাম, ওই মেয়েটার নাম তুলি, যে তোমাকে অনেক পছন্দ করত। অশ্রু বলল, তুলি আমাকে পাওয়ার জন্য এসব করেছে, আজ নিজে এসে সব সত্যি বলে গেছে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।
আমি জানতাম অশ্রু আমাকে ভুল বুঝছে। আজ চোখ থেকে যে পানি পড়ছে সেগুলো দুঃখের নয়, বরং আনন্দের। আমার বিশ্বাস ছিল অশ্রু আমায় ভুল বুঝছে, আজ তা সত্যি হলো। আমি বললাম, এসব কথা এখন বাদ দাও, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, জ্বর এসে পড়বে তো। অশ্রু বলল, তুমি আমাকে ক্ষমা না করলে আমি এমনিই থাকবো। আগে তুমি বলো আমায় মাফ করে দিয়েছো। তুমি যদি আমায় মাফ না করো তাহলে সারাদিন এইখানেই থাকবো, নিজেকে শাস্তি দিব। আমি বললাম, ধুর পাগল ছেলে, আমি তোমার উপর মোটেও রেগে থাকিনি, কারণ আমি জানি তোমার কোথাও ভুল হচ্ছে। একটা বেগুনি রঙের শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছি, অশ্রু ফ্রেশ হতে গেছে, বেগুনি রংটা ওর খুব প্রিয়। আজকে আমার খুব খুশির দিন। অবশেষে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হলো। 4 মাস আগেও আমি ঠিক এই শাড়িটাই পরে অশ্রুর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও সেদিন আসেনি। ডুব দিলাম 4 মাস আগের ভাবনাতে। বাড়িতে অশ্রু ও আমার কথা জেনে গিয়েছিল। বাবা কিছুতেই ওকে মেনে নিবে না, কারণ ও এতিম আর বেকার। স্বাভাবিকভাবেই কোনো বাবা তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিবে না। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। বাবা সাফ সাফ বলে দিয়েছে, এমন ছেলের সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না। তখন আমার উপর দিয়ে অনেক প্রেসার যাচ্ছিল। একদিকে পরিবার, অন্যদিকে অশ্রু। একদিন ফোন দিয়ে বলল ওর সাথে দেখা করতে, কিন্তু তখন আমার বাসা থেকে বের হওয়াটা টাফ হয়ে যাচ্ছিল। তারপরেও অনেক কষ্ট করে আমি সেই পছন্দের শাড়িটা পরে তার জন্য 3 ঘন্টা ওয়েট করছিলাম পার্কে, কিন্তু অশ্রু আসেনি সেই দিন। ওই দিনের ঘটনার পর অশ্রুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওর বন্ধুরাও জানে না, ওর বন্ধুরাও বলতে পারে না কোথায় গিয়েছে। ঠিক সেই মুহূর্তে বাবা আমার বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। আমি মেন্টাল চাপে পড়ে গেলাম। 4 মাস কেটে গেল। 4 মাস পর যেদিন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, সেই দিন অশ্রু এসে হাজির। সবার সামনে এসে আমার বাবার মুখে টাকা ছুঁড়ে মেরে আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছিল। বাবা সেই দিন মান সম্মানে এতটাই আঘাত পেয়েছিল যে আমার জন্য তাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে খুশি খুশি লাগছিল, কারণ আমার 3 বছরের ভালোবাসা অশ্রু আমার হচ্ছে। কিন্তু আমার ধারণা ভুল করে অশ্রু একের পর এক শারীরিক ও মানসিক টর্চার শুরু করে দিল আমার উপর। চোখের কোণা বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়লো। হঠাৎ অশ্রু পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, চলো খাবার খাবে। অশ্রু বলল, কি রান্না করেছো আজ? আমি বললাম, বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করেছি, সাথে ডিম বোনা। তোমার তো বৃষ্টির দিনে এসব খুব পছন্দ। অশ্রু বলল, তুমি আমার পছন্দগুলো মনে রেখেছো? আমি বললাম, আমি সারা জীবন তোমার এই পছন্দগুলো মনে রাখবো। আমার একটা কথা রাখবে তুমি? অশ্রু বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমার সাথে যা করেছো তাতে আমি কিছুই মনে করিনি, কিন্তু বাবার সাথে তুমি যে কাজটা করেছো সেটা কিন্তু ঠিক করনি। শত হোক তিনি আমার বাবা, তুমি যদি তার কাছে মাপ চাও তাহলে তিনি নিশ্চয়ই তোমাকে মাফ করে দিবেন। বাবা মা কখনো সন্তানের সাথে রাগ করে থাকতে পারে না। তুমি আর আমি গিয়ে যদি মাফ চাই তাহলে তারা মানা করতে পারবে না, অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। তুমি কি যাবে তাদের কাছে মাফ চাইতে? অশ্রু বলল, নিশ্চয়ই যাব। আমি বললাম, অশ্রু, তুমি সেদিন আমাকে বলেছিলে আমি টাকাকে ভালোবাসি। অশ্রু বলল, সেদিন তুলি আমাকে একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিল, সেটাই তুমি একটা ছেলের কাছ থেকে টাকা চাইছিলে, আর আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। আমি বললাম, তুমি একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে আমি কি সেটা করেছিলাম কিনা, কিন্তু তুমি সেটা করনি। 4 মাস নিজেকে দূরে রেখেছো। তুমি ভেবেছো আমি তোমাকে ছাড়া অনেক ভালো ছিলাম, কিন্তু বিশ্বাস করো অশ্রু, আমি একটা দিনও ভালো ছিলাম না। অশ্রু বলল, সরি বিন্দু, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বললাম, যদি ক্ষমা মহৎ গুণ না হতো তাহলে আমি কখনোই তোমাকে মাফ করতাম না। পুরনো কথা ভুলে যাও অশ্রু, নতুন করে শুরু করি আমরা। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে অবিশ্বাস করো তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিবে। অন্যদের কথায় কখনো আমাকে জাজ করবে না। আমি কিন্তু দ্বিতীয়বার তোমাকে ছাড় দিব না। অশ্রু আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো, কান ধরে বাচ্চা ফেস করে বলল, আই এম সরি, আমি আর কখনো এমন করব না, এই কান ধরছি। আমার পাগলিটা কি এখনো আমার সাথে রাগ করে থাকবে? কি করলে মহারানীর রাগ ভাঙবে? দয়া করে আমায় বলবে কি? আমি বললাম, আমি যা চাইবো তা দিবে তুমি? অশ্রু বলল, নিশ্চয়, আমার মহারানী একবার শুধু অর্ডার করুক, আমি তার সামনে হাজির হব সবকিছু নিয়ে। আমি বললাম, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমি যা চাইবো তাই দিবে। অশ্রু আমার মাথায় হাত রাখলো আর বলল, তোমার মাথায় ছুঁয়ে বললাম তুমি যা চাইবে তাই দিব। আমি বললাম, অশ্রু, তুমি খারাপ রাস্তা থেকে ফিরে এসো। আমি জানি সেটা সম্ভব নয়, তারপরও তোমাকে পারতে হবে। আমি সেদিন ড্রয়ারে তোমার রিভলভার দেখেছি, তুমি যে কাজ করো আমি জানি। প্লিজ এই রাস্তা থেকে সরে এসো। টাকার জন্য তুমি মানুষ খুন করো, এটা আমি মেনে নিতে পারবো না। আমার জন্য যেহেতু খারাপ হয়েছো, ভালোটাও আমার জন্যই হও। আমি কখনো তোমার কাছ থেকে টাকা চাইনি, চেয়েছি তোমাকে। তুমি এই পথ থেকে সরে এসো, আল্লাহর কাছে তওবা করো, তিনি নিশ্চয়ই তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ দয়ালু, অসীম দয়ালু।
তার দরবারে কেউ খালি হাতে ফিরে না। অশ্রু বলল, কিন্তু এখন তো তা সম্ভব নয়। আমি বললাম, অশ্রু, সবকিছুই সম্ভব। আমাদের এত কালো টাকা বাড়ি গাড়ির দরকার নেই। আমরা এতিমখানায় এসব দান করে নিরুদ্দেশ হয়ে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। অশ্রু বলল, আমাকে একটু ভাবতে দাও বিন্দু। আমি বললাম, ভাবতে পারো, তবে তুমি যদি এই খারাপ প্রফেশনটাকে বেছে নাও তাহলে আমি সারা জীবনের জন্য হারিয়ে যাব তোমার জীবন থেকে। অশ্রু বলল, একদম চুপ করো, কখনো এইসব কথা বলবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি 4 মাস তুমিহীনা অনেক কষ্টে ছিলাম। আমার মনে হয়েছিল তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, কিন্তু একবার যখন তোমাকে নিজের করে পেয়েছি কখনো তোমাকে হারাতে দিব না। নিজের সবকিছু দিয়ে আগলে রাখবো। ভীষণ ভালোবাসি তোমায়। আমার ভালো থাকার কারণটাই যে তুমি। আমি বললাম, খেতে চলো। অশ্রু বলল, চলো। সেই দিন দুপুরে একসাথে খাবার খাওয়ার পর আমাদের তেমন কোনো কথা হয়নি। সারাদিন রাত অশ্রু ভেবেছে কি করবে, তারপর সেও উত্তর খুঁজেও পেয়েছে। বেশ কিছুদিন পর ট্রেন চলছে আপন গতিতে। আমিও অশ্রু ট্রেনে বসে আছি। নিরুদ্দেশ একটা গন্তব্যে যাচ্ছি আমরা। জানি না কোথায় যাব। পাপের টাকা কামানোর সকল জিনিস এতিমখানায় দান করে অশ্রু দিয়ে এসেছে। বাবা মায়ের কাছ থেকে মাপ চেয়ে সবার অজান্তে রাতের অন্ধকারে পাড়ি দিয়েছি অজানাই। সেখানে কেউ আমাদের চিনবে না। আমি অশ্রুর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। আমার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। অশ্রু বলল, বিন্দু। আমি বললাম, কিছু বলবে? অশ্রু বলল, ভালোবাসি। আমি বললাম, আমিও। অশ্রু বলল, আমি বেশি। আমি বললাম, না, আমি বেশি। অশ্রু বলল, আমরা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসি। এবার হয়েছে? আমি বললাম, অশ্রু বলল, তুমি কাঁদছো কেন? ব্যস্ত হয়ে কথাগুলো জিজ্ঞেস করলো। আমি বললাম, কিছু না, এমনি। অশ্রু বলল, তোমার কি আমার সাথে যেতে ইচ্ছা করছে না? বাবা মায়ের কথা মনে পড়ছে? খিদে পেয়েছে তোমার? কিছু খাবে? বলো না লক্ষ্মী, কি হয়েছে তোমার? আমি বললাম, আমার কিছু হয়নি। সব কান্নার কারণ কিন্তু দুঃখের হয় না, কিছু কান্না আনন্দেরও হয়। আর আজকের কান্নাটা আমার আনন্দের। আজ আমি অনেক খুশি। আজ আমরা সারা জীবন সবকিছু ছেড়ে দিয়ে নতুন করে জীবন শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ আগামী পথগুলো চলা অনেক সহজ করে দিবে। অশ্রু বলল, সারা জীবন তুমি শুধু আমার পাশে থেকো, আর কিছুই চাই না আমি। ট্রেন চলছে তার গন্তব্যে। দুজন নিশ্চুপ হয়ে বসে আছে। দুজনের চোখেই আজ পানি। তবে তাদের দুজনের আশ্বাস, সামনে তাদের জীবনে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করেছে। আল্লাহ তাদের জন্য ভালো কিছু রেখেছে। তারপরেও দুজনের অশ্রুবিন্দু বাদ মানছে না। মানবে কেন? কারণ আজ সত্যি যে অশ্রুবিন্দু এক হয়ে গেছে। পাড়ি দিচ্ছে তারা অজানা ভবিষ্যতে। জানা না সেটা ভালো নাকি খারাপ। রাতের অন্ধকারের মতো ওদের জীবনটাও অন্ধকার। একমাত্র আল্লাহ ভালো জানে সামনে ওদের জন্য কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে? আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। তো পুরো গল্পটা যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে পুরো গল্পটা কেমন হয়েছে। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে এরকম মজার মজার আর নতুন নতুন গল্প আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।